আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ পার্থের ভাই শান্তকে প্রতিরোধ করার আহ্বান জানালেন পিনাকি। ফজলুকে চ্যালেঞ্জ ছুড়লেন জামাত নেতা। 10 ট্র্যাক অস্ত্রের কল্পকাহিনী সাজিয়ে সুবিধা নেন ডক্টর কলিমুল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থের ভাই যুবলীগের কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান শান্তকে নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, যুবলীগ কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান শান্তকে প্রফেসর ইউনূসের সরকার একজন ইকোনমিস্ট হিসেবে নানা জায়গায় স্পেস দিতেছে। আরেকটা জায়গায় যদি তারে প্রফেসর ইউনূসের সরকার স্পেস দেয় তাহলে শান্ত তো বটেই, যে এবং যারা তারে স্পেস দিছে তাদের সাপুয়ার বাটাম কলে খুলে নিব। সাহস পান কই থিকা মিয়া এইসবের? আমি আসলেই হইয়া যাই প্রফেসর ইউনূসের সরকারের কিছু লোকের সাহস দেখা। আপনারা খেয়াল রাখবেন কবে কোথায় কোন সরকারি প্রোগ্রামে শান্তর হাজির থাকার কথা আছে, কোন সরকারি ডেলিগেশনে বিদেশে যাইতেছে কিনা আমারে জানাইবেন। অ্যাকশনের জন্য বেশি টাইমের নোটিসের দরকার নাই আমার জন্য। আশিকুর রহমান শান্ত ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থের ভাই হলেও তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ফাঁসিবাদীর সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে গিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের হত্যার পক্ষে বৈধতা দিতেন। জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুর ছেলে পার্থ ও শান্ত। পার্থ শেখ হেলালের কন্যাকে বিয়ে করলেও তিনি সবসময় আওয়ামী বিরোধী রাজনীতি করেন। অপরদিকে তার ভাই শান্ত গত 16 বছর ধরে ফ্যাসিবাদের দালালি করে এসেছেন। সম্প্রতি জামাত ও এনসিপিকে নিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান নেতিবাচক মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, জনাব ফজলুর রহমান সাহেব, আপনার মুখ সামলিয়ে কথা বলা উচিত। আপনার মতো সিনিয়র রাজনীতিবিদের সৌজন্যতা ও ভদ্রতা যদি এই মাত্রা হয় তাহলে তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে কি শিখবে? আপনার বয়স হয়েছে বেশ, হয়তো মানসিক ভারসাম্য হারাতে পারেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে হয়ে গেছেন আরও অসহিষ্ণু। আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদ এস্টাবলিশমেন্টের অন্যতম সংগঠক। আপনি সমন্বয়কদের গালি দেন, এনসিপিকে গালি দেন, ছাত্র শিবিরকে গালি দেন, যা ইচ্ছা তাই বলেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে কথা বলার সুযোগ পেয়েছেন তাদের বিরুদ্ধেই সারাক্ষণ আপনি বিষোদ্গার করেন, অশ্লীল ও অসৌজন্যমূলক কথা বলতেই থাকেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? দল পাল্টিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী চরিত্র ও চেতনার কোনো পরিবর্তন হয়নি। আপনি রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করে দিচ্ছেন, অসৌজন্যতা ও অসভ্যতার সীমা অতিক্রম করে চলেছেন। পুরাতন বস্তাপচা চেতনাধারী ব্যবসায়ীদের নতুন বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা হবে না। ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদের দোসরদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র জনতা প্রতিহত করবেই। হাসিনা আমলের 10 ট্রাক ভর্তি অস্ত্র বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার এক কল্পকাহিনী ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আবিষ্কার করেন, যার কোনো ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশ দ্বারা মদত দেয়া হচ্ছে এমন গুরুতর মিথ্যা অভিযোগ তিনি করে বসেন। সে সময় এ নিয়ে বিতর্ক হলেও হাসিনার একনিষ্ঠ দালাল হওয়ার কারণে তাকে কেউ ছোঁয়ার সাহস পায়নি তখন। এছাড়াও বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকার পতনের নানাবিধ ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। নানা সময় ভারতীয় রায়ের মদতপুষ্ট পেইড এজেন্ট হিসেবে কাজ করেছেন বলেও জোর গুজব রয়েছে কলিমুল্লাহর বিরুদ্ধে। টেলিভিশনের পর্দায় একসময় যিনি দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলতেন, গণতন্ত্র পর্যবেক্ষণের নাম করে জনবুদ্ধিজীবী সাজার চেষ্টা করতেন, আজ সেই অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ নিজেই দুর্নীতির মামলায় কারাগারে। তাই প্রশ্ন উঠছে, এত সব অভিযোগ, তদন্ত, বিচার, তারপরও এতদিন তিনি বেঁচে ছিলেন কোন খুঁটির জোরে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসির বিরুদ্ধে অভিযোগের তালিকা যেন শেষ হতেই চায় না। 2021 সালের 14 মার্চ বেরোবি অধিকার সুরক্ষা পরিষদ তার বিরুদ্ধে 111টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংবলিত একটি শ্বেতপত্র প্রকাশ করে। সেখানে দেখা যায় দুর্নীতি, স্বজনপ্রীতি, জালিয়াতি, প্রশাসনিক
স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, আর্থিক আত্মসাৎ সবই ছিল তার কর্মকাণ্ডের অংশ। শুধু কথায় নয়, প্রমাণেও আছে ভয়াবহ চিত্র। ভিসি হিসেবে 2017 সালের 14 জুন থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 1352 দিনের মধ্যে 1115 দিন তিনি রংপুরে ছিলেন না, অর্থাৎ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র 237 দিন, তাও কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা। অবাক করার মতো হলেও সত্য, এই সময়ে তিনি ঢাকায় বসে চালাতেন পুরো বিশ্ববিদ্যালয়। তার নিজস্ব ঢাকাস্থ লিয়াজো অফিস, যা ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই চালু ছিল, সেটাই হয়ে উঠেছিল দুর্নীতির আখড়া। এখানেই চলত নিয়োগ বাণিজ্য, ভুয়া বিল আর টেন্ডারের নামে কোটি কোটি টাকার কারসাজি। বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে ব্যয় 97 কোটি টাকা থেকে বাড়িয়ে 213 কোটি করার মতো মারাত্মক অনিয়মের অভিযোগে দুদক মামলা করে, যার কেন্দ্রে ছিলেন কলিমুল্লাহ নিজেই। প্রকল্পের পরামর্শক পদ থেকে বাদ দেয়া হয় অভিজ্ঞ ব্যক্তিকে, আর সেই পদে বসানো হয় তারই আত্মীয়। আর সেখানেও 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগ অনুযায়ী তার ব্যক্তিগত সংগঠন জানিপপ এবং নির্দিষ্ট অঞ্চল থেকে আসা প্রার্থীদের অগ্রাধিকার দিতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিজের পছন্দের লোক বসিয়ে রাখতেন। নিজে একাই প্রায় 16টি প্রশাসনিক পদ দখল করে রেখেছিলেন। আদালতে দাঁড়িয়ে অধ্যাপক কলিমুল্লাহ নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। তার অভিযোগের তীর ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর দিকে, কিন্তু যখন ইউজিসি এবং দুদকের মতো দুটি স্বাধীন রাষ্ট্রীয় সংস্থা প্রায় একই ধরনের অনিয়মের প্রমাণ খুঁজে পায়, তখন ষড়যন্ত্রের তত্ত্বটি ফিকে হয়ে যায়। আদালত বলেছেন, কবরেও একা যাবেন, জেলখানায়ও একা। এই একটি বাক্য যেন তার গোটা অধ্যায়ের সারাংশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মহানগর শ্রমিক দলের সভাপতি SM আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি TH তোফাকে গ্রেফতারের পর আদালত কারাগারে পাঠিয়েছে। এই দুই নেতাকে এবার দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি SM আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক TH তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, দুজনই জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। এছাড়া তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের OC জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। পরে বিকালে 1 মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন। বিএনপির এই নেতা আরও বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন। এখনো অনেকে টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আক্তার হোসেন বলেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা দেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেয়ার আহ্বান রইল। অবৈধভাবে পূর্বাঞ্চলে প্লট ও ফ্ল্যাট দুর্নীতি মামলায় কাল সোমবার থেকে ব্রিটিশ এমপি ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে বিচার শুরু হবে। এর আগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন টিউলিপ। এতে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানেন না। তবে গত সপ্তাহে সাংবাদিকদের বরাতে তার আইনজীবী জানতে পারেন বাংলাদেশের দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগকে তিনি সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে মন্তব্য করেছেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের লোকজন দুর্নীতি করেছে বলে স্বীকার করেছেন তিনি। টিউলিপ বলেন, কোনো সন্দেহ নেই বাংলাদেশে অনেকে খারাপ কাজ করেছে, এজন্য তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি ওই খারাপের মধ্যে একজন নই। টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। বিশেষ করে 2013 সালে শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরে যাওয়ার তার বিরুদ্ধে অভিযোগের তীর। তবে টিউলিপ জানিয়েছেন ওই বছর তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া গিয়েছেন এবং হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। অপরদিকে পুতিনের সঙ্গে তার মাত্র 2 মিনিট কথা হয়েছিল। টিউলিপ দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার খালা সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্বের মাঝে পড়েছেন তিনি। টিউলিপ গার্ডিয়ানকে বলেছেন, সত্যি হলো আমি মোহাম্মদ ইউনূস এবং আমার খালার দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি। এগুলো হলো সেই বড় বিষয় যেগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতির তদন্ত নিয়েও মন্তব্য করেছেন টিউলিপ। তিনি বলেছেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইছি না। তার সরকারের শেষ কিভাবে হয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে, আমি তা জানি। আমি আশা করি বাংলাদেশের মানুষ যা চায় তাই তারা পাবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। জীবনে মানুষ চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মানুষ না চিনতে পারেন তাহলে পদে পদে ক্ষতিগ্রস্ত হবেন। ধরুন আপনার আশেপাশে অনেক মানুষ আছে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? এক দেখাতেই কি আপনি জাস্টিফাই করবেন এই লোকটি ভালো, তার কথা সুন্দর, মনে হয়েছে, খুবই সৎ? এইসব মনে হওয়া দিয়ে কিন্তু জীবন চলে না। মানুষ চেনার জন্য বড় একটা কৌশল হচ্ছে তাকে টাকা ধার দিন। হ্যাঁ, তিনি হয়তো আপনার কাছে টাকা নাও চাইতে পারেন, তার প্রয়োজন নেই, কিন্তু জোর করে হলেও বা জেচে হলেও তাকে 2000, 1000, 500 টাকা ধার দিয়ে দেখুন এই লোকটি ওই টাকাটি আর ফেরত দেয় কিনা। যদি না ফেরত দেয় তাহলে বুঝবেন এই লোকটি অসৎ, প্রবণ বা প্রতারক শ্রেণীর লোক। এই সব লোক থেকে দূরে থাকুন। আর প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে মানুষকে কষ্টি পাথরে যাচাই বাছাই করে এরপরই তার সম্পর্কে প্রশংসা করুন বা অন্যের কাছে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব, এরপর নিজেরা ধ্বংস হব। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। আসিম মনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়। এর মধ্যে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। পাক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। আসিম মনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই। বিশ্বব্যাংকের সহায়তায় 1960-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা 3টি নদীর পানি পায় পাকিস্তান। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।